হ্যালো দর্শক বন্ধুরা, মাই ড্রিম কার্টুনসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। জাহ্নবী মা, আমি কিন্তু কাজে যাচ্ছি, তুই কিন্তু বাড়ি থেকে দূরে কোথাও যাবি না, একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি। আচ্ছা মা, তুমি সাবধানে যাও, চিন্তা করো না তো। মা, তোমার কি ভিক্ষা করতে কষ্ট হয়? না রে মা, আমার কোনো কষ্ট হয় না, তুই এসব নিয়ে একদম ভাবিস না। তুমি বললেই হলো, আমি সব জানি তোমার ভিক্ষে করতে অনেক কষ্ট হয়, আর এসব কাজ তো খুব একটা ভালো না। তুমি কোনো চিন্তা করো না মা, তুমি দেখবে আমি বড় হয়ে অনেক পড়াশোনা করব আর অনেক বড় হব, আর আমি না একজন বড় ডাক্তার হব মা। জানো তো মা, আমার না ডাক্তার হওয়া অনেক শখ। ডাক্তার হয়ে তোমার চিকিৎসা করব, তুমি আবার সব দেখতে পাবে। ডাক্তার হয়ে গরিব দুঃখী মানুষদের সেবা করব মা। তুই ডাক্তার হবি মা? আমরা যে গরিব, আমাদের এত বড় স্বপ্ন দেখতে নেই। কেন মা, তুমি এসব কি বলছো? স্বপ্ন দেখা যাবে না কেন? স্বপ্ন দেখার অধিকার তো সবারই আছে। আমিও ডাক্তার হব, আমিও স্বপ্ন দেখব। হায় আল্লাহ, এই মেয়েকে আমি কিভাবে কি বুঝাই। আচ্ছা ঠিক আছে মা, তুই ডাক্তার হোস, আমি তবে এবার যাই, তুই সাবধানে থাকিস। মধুমতি গ্রামে বুলবুলা নামে এক গরিব ভিখিরিনী বাস করত। তার এক মেয়ে ছাড়া আর কেউ ছিল না। বুলবুলা ভিক্ষা করে যা পেত তা দিয়ে অনেক কষ্ট করে তার সংসার চালাতো। বুলবুলার একটি চোখ ছিল অন্ধ, সে কিছুই দেখতে পেত না। সেই অন্ধ চোখ নিয়ে অনেক কষ্টে তার মেয়েকে বড় করতে লাগে, কিন্তু ভাগ্যের পরিহাসে বারবার হেরে যায় বুলবুলা। হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে আসে, শুরু হয় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। বজ্রপাতের সঙ্গে সঙ্গে চারদিক কেঁপে ওঠে। ঠিক সেই সময় এক প্রচন্ড বজ্রপাত পড়ে সরাসরি বুলবুলার গায়ে। মুহূর্তেই বুলবুলা আর বেঁচে নেই। প্রকৃতির সেই তাণ্ডব তার প্রাণ কেড়ে নিয়েছে। জাহ্নবী মা, তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তোমার বাবা বেঁচে থাকাকালীন জমিদার বাবুর থেকে বাড়ি বন্ধক রেখে অনেক টাকা এনেছিলেন। এরপর তোমার বাবা মারা যায়। তোমার মা জমিদার বাবুর হাতে পায়ে ধরে সব টাকা পরিশোধ করে দিবেন এই কথা দিয়েছিলেন, কিন্তু তোমার মাও মারা গিয়েছে। এখন এই বাড়ি জমিদার দখল করবে, সাথে তোমাকেও সারা জীবনের জন্য চাকরানি করে রাখবে। কি বলছেন কাকা? আমি কি করব? আমি এত টাকা কি করে দিব? মাও চলে গেল, বাবাও তো অনেক আগেই চলে গেল, এবার কি হবে? তুমি পালিয়ে যাও, এতেই তোমার মঙ্গল হবে। জমিদার বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকার থেকে মৃত্যু শ্রেষ্ঠ উপহার। তোমার বয়সী আমারও একটা মেয়ে আছে, তাই আমি তোমার ভালোটাই বলছি। তুমি পালিয়ে যাও মা, পালিয়ে যাও এই গ্রাম ছেড়ে। এরপর জাহ্নবী বাড়ি ছেড়ে পালিয়ে যায় অন্য একটি গ্রামে। সেখানে অচেনা গ্রাম, কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ করে, কে রে মেয়ে তুই এই ঘন জঙ্গলে এত রাত্রিবেলা কি করছিস? তোর বাবা মা কোথায়? নিশ্চয়ই তো কি করছে, এখানে কেন বসে আছিস? বাড়ি যা বলছি। এরপর জাহ্নবী সেই বুড়ি ঠাকুমার কাছে সবকিছু খুলে বলতে থাকে। বুড়ি সব কথা শুনে অনেক কষ্ট পায় এবং বুড়ি জাহ্নবীকে বলতে থাকে, আহারে মেয়ে, ভাগ্যের পরিহাসে তুই বড্ড অসহায়। আমিও গরিব মানুষ রে, তবে তুই যদি চাস আমার সাথে আমার বাড়িতে চল, আমার নুন আনতে পান্তা পুরোই। আমার আরেকটি মেয়েও আছে, তুই আমাদের সাথেই থাকবি, আমরা যা খাবো তাই খাবি, তাই পড়বি। চল রে চল, আমার সাথে আমার বাড়িতে চল। এরপর দেখতে দেখতে 15টি বছর কেটে যায়। 15 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। নানুমণি, তুমি আমাকে ছেড়ে চলে গেলে 5 বছর হয়ে গেল। তুমি আমার রক্তের কেউ নয়, অথচ আমাকে যেভাবে আগলে রেখেছো আজও আমি তোমাকে বলতে পারি না। বিধাতার কি লীলা খেলা, সব সময় আমার থেকে সবকিছু কেড়ে নিয়ে যায়। জাহ্নবী, এবার তো বিয়েটা করে নে,
খুব ভালো ছেলেটা, বিশ্বাস কর। মা তো সব সময় চাইতো তুই ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক। এখানেই তুই ভালো থাকবি। তুই আমার কথাটা শোন, সব ছেলেরা একরকম হয় না। হ্যাঁ কালামণি, তুমি তো বলবেই। এই দেখো না, আঙ্কেল তো তোমাকে বিয়ে করেছিল। কি দোষ ছিল তোমার? তুমি এত গুণবতী, কত ভালো, এরপরও আঙ্কেল তোমাকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করে নিল। সব ছেলেরাই খারাপ হয়, তাই জন্য আমি কখনো বিয়ে করব না। আমি যেভাবে আছি ভালোই আছি। জাহ্নবী, তুই যদি আমাদেরকে একদিনের জন্য নিজের আপন ভেবে থাকিস, আমরা তো তোর রক্তের কেউ নই। এরপরেও যদি তুই আমাদের মায়ায় ভালোবেসে থাকিস, তাহলে আমার কথা শোন, তুই এই বিয়েটা করে নে। আর যদি আমাদেরকে আপন না ভাবিস, তাহলে তো করবি না। এতে করে আমার আর কিচ্ছু বলার নেই। এরপর জাহ্নবী সুরেশ নামের একটি ছেলের সাথে বিয়ে হয়ে যায়। দেখো জাহ্নবী, মা যদিও বা আমার সৎ মা হয়, কিন্তু সে আমাকেই বেশি ভালোবাসে। সে তার নিজের ছেলের সাথে না থেকে আমার সাথে থাকে। তুমি বুঝতে পারছো তো? আমার মাকে কোনো রকম কষ্ট দিবে না। যদি আমার মা চুল পরিমাণও কষ্ট পায়, তবে তোমার আর রক্ষে নেই। তুমি কোনো চিন্তা করো না, আমি এমন কিছুই করব না যাতে করে মা অনেক কষ্ট পায়। আমি সব সময় মায়ের মন জয় করে চলার চেষ্টা করব। আমি বিশ্বাস করি রক্তের সম্পর্কে শুধু আত্মীয়তা হয় না, এর থেকেও বড় সম্পর্ক হচ্ছে মনুষ্যত্ব। জাহ্নবী সবসময় তার শাশুড়ি মায়ের মন জয় করার চেষ্টা করত, কিন্তু হিতে বিপরীত ঘটত। মা, অনেক রাত হয়ে গেছে, সারাদিন বাড়ির সব কাজ করতে হয়। এখন যদি আমি একটু রাত্রিবেলাও ঘুমোতে না পারি, তাহলে দিনে তো কোনো কাজই করতে পারবো না। আপনি যদি অনুমতি দেন, তবে আমি এবার ঘুমাতে যাব। কি বলেন মা? বাবা গো বাবা, এ তো দেখছি জবান ফুটে গেছে। কি তোমার কি পাখা গজিয়ে গিয়েছে নাকি? আমাকে বলছো তুমি সারাদিন কাজ করতে পারবে না? আমাকে পা মালিশ করে দিচ্ছ, সারা রাত দিতে হবে। কোনো ঘুম টুম নেই, সারাদিন কাজও করতে হবে। এটাই আমার আদেশ। এবার তুমি ভেবে নাও কি করবে। মা, উঠুন না। মা, সকাল 10টা হয়ে গিয়েছে। আমি কি রান্না করতে যাব না? আপনার ছেলে তো হাওড় থেকে চলে আসবে। এসে যখন দেখবে এখনো রান্না হয়নি, তখন তো আবার বকাবকি করবে। মা, উঠুন না। আরে এই জাহ্নবীর বাচ্চা, তোর যন্ত্রণায় কি আমি একটু ঘুমোতেও পারবো না? সর এখান থেকে, গিয়ে রান্না কর। আর কোনো কথা বলবি না, আমাকে খবরদার আর ডাকবি না। এরপর জাহ্নবী বাড়ির সব কাজ করে সারা রাত না ঘুমানোর ফলে তার শরীরটা অনেকটা খারাপ হয়ে যায়। সেই জন্য সে একটু শুয়ে থাকে। তার মধ্যে তার শাশুড়ি মা এবং স্বামী এসে বলতে থাকে, জাহ্নবী, তোমার এত বড় সাহস! তুমি এখানে শুয়ে শুয়ে আরাম করছো, আর সারা রাত ধরে আমার মাকে দিয়ে তোমার পা টিপাও, সারাদিন বাড়ির সব কাজ করাও। এবার তো আমি হাতে নাতে প্রমাণ পেলাম, এবার আর মিথ্যে বলতে পারবে না। এ কি কথা বলছো গো? আমি তো সারা রাত তোমার মায়ের পা টিপে দিলাম, সারাদিন বাড়ির সব কাজ করলাম। এত কিছু করার পরে আমার শরীরটা অনেক খারাপ লাগছে, তাই একটু শুয়েছি। আর তোমার মা লাগিয়ে বাজিয়ে এগুলো বললো? আসলেই তোমার মা ভালো মানুষ নয়, উনি মুখোশ পরে আছেন ভালো মানুষের। সেই জন্য বলছি, তোমার মায়ের থেকে সাবধানে থাকো। তোমার মা তোমার সংসার ভাঙতে চাইছে। দেখলি বাজন, কেমন করে আমার উপর দোষারোপ করছে, আমাকে তোর সামনে খারাপ আর মিথ্যেবাদী বানাচ্ছে। এই মেয়ের যদি এখনই লাগাম না টানিস, ভবিষ্যতে তোকে অনেক কষ্ট ভোগ করতে হবে। তুই ভেবে নি তুই কার পক্ষে যাবি। দুদিনের মেয়ে হয়ে আমার মাকে নিয়ে এত কথা বলিস? আজই আমি তোকে ডিভোর্স দিব। এই বাড়ি ছেড়ে চলে যা। যদি বিন্দু পরিমাণও লজ্জা শরম থাকে, এই বাড়িতে আর 1 মিনিটও থাকবি না। চলে যা বলছি। হ্যাঁ, এখান থেকে চলে যাওয়াটাই উত্তম। তবে তোমাকে একটা কথা বলে যাই, তুমি কিন্তু ভুল করছো। তোমার এই মা তোমাকে যখন বিষ দাঁত দিয়ে চুবুল দিবে, তখন ঠিকই ভালো মন্দের তফাৎটা তুমি বুঝতে পারবে। আমার ছেলে কি বলেছে তুই শুনতে পাসনি?
চলে যা বলছি এই বাড়ি ছেড়ে, আর কোনো বাড়তি কথা বলবি না। জানিস বাবা, এই মেয়েটা বলেছে আমাকে তুই নাকি ওর নামে সব সম্পত্তি লিখে দিবি, সেই জন্য ও আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে। তুই বল, ও কি সব কিছু পাবার যোগ্যতা রাখে? আমি তোর মা, তুই আমাকে রেখে নাকি ওকে সব দিয়ে দিবি? কি এত বড় সাহস? এত বড় কথা বলতে পারলি তুই? আজই আমি তোকে ডিভোর্স দিব আর মায়ের নামে সব সম্পত্তি দিয়ে দিব। আজকে আমি সবকিছু সমাধান করব। আমি কখন এসব ফালতু কথা আপনাকে বলতে গেলাম? আপনার যখন সম্পত্তি লাগবে নিজের ছেলেকে স্পষ্টভাবে বলে দিলেই তো পারেন। এভাবে নাটক করার এত দরকারটাই বা কি আপনার? ওদের এরকম খারাপ ব্যবহারে জাহ্নবী বাড়ি ছেড়ে চলে যায়। অন্যদিকে সুরেশ তার সৎ মায়ের নামে সব সম্পত্তি লিখে দেয়। আরে ময়ূরী, তুমি এত রেগে যাচ্ছ কেন? মা তো আমাদের নিজেরই হয় বলো। কয়েকটা দিনই তো এসে থাকবে, এরপরে দাদা ভাইয়ের থেকে আনা সব সম্পত্তি আমার নামে লিখে মাকেও আমরা বাড়ি থেকে বের করে দিব। তুমি এত চিন্তা করো না। এবার কয়েকটা দিন শুধুমাত্র একটু ভালো মানুষের নাটক করে থাকো না। তোমার মা এখানে এসে 15 দিনের বেশি থাকতে পারবে না। 15 দিনের ভিতরেই তুমি সবকিছু তোমার নামে লিখিয়ে নিবে। তোমার বাবাটাও বলিহারি, তখন তো শুধুমাত্র তোমার দাদা ভাই ছিল, তার নামেই সবকিছু লিখে দিয়ে গেল। তোমার জন্য তো একটু হলেও রাখতে পারতো। না, আসলে তখন তো আর জানতো না আমি হব। আমি যখন মায়ের পেটে ছিলাম তখনই বাবা মারা গিয়েছে। আর তাছাড়া বাবা সবকিছুই আগে বুদ্ধি করে দাদার নামে দিয়ে গিয়েছে, যাতে করে মা সারা জীবন তার যত্ন নেয়। সেটাই আর কি। এবার তুমি ভেবো না, সবকিছু মায়ের নামে হয়ে গেছে, এবার আমার নামেই সব হবে। একই কথা বলছো গো মা? আমি সব সময় তোমাকে নিজের মায়ের জায়গাটা দিয়েছিলাম, তুমি আমার সাথে এরকম বেমানিটা করতে পারলে? আমি তোমায় বিশ্বাস করি, আমার যা কিছু আছে সব কিছু তোমার নামে লিখে দিয়েছি। এবার তুমি সেই সব কিছু নিয়ে শহরে চলে যাবে, তোমার ছেলেকে সব দিয়ে দিবে। তাহলে এবারও ইতিহাসে সাক্ষী হয়ে রইলো, কখনো সৎ মা নিজের মা হয় না। হ্যাঁ, আমি তোকে ছোটবেলা থেকে এত আদর যত্নে মানুষ করেছি শুধুমাত্র এই সম্পত্তিগুলোর জন্য। আমি যদি নিজে থেকে চাইতাম তুই আমাকে সন্দেহ করতি, কিন্তু আমার তোর প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা মাত্র একটা মুখোশ। আমি তোকে কোনোদিনই ভালোবাসিনি। আমি শুধুমাত্র নাটক করে গিয়েছি দিনের পর দিন এগুলো তোর থেকে কেড়ে নেওয়ার জন্য। আমার কাছে তখনই সুযোগ ছিল তোর বউকে মিথ্যেবাদী আর জুচ্চোর বানিয়ে তোর জীবন থেকে তাড়িয়ে সবকিছু আমার হাতের মুঠোয় নিয়ে আসা। আমি শুধুমাত্র এটাই করেছি। জাহ্নবী, তুমি একদম ঠিক কথা বলেছিলে গো। এই মা যখন আমাকে বিষ দাঁত দিয়ে চুবল দেবে তখন আমি বুঝতে পারবো কোনটা ভালো আর কোনটা মন্দ। উনি তো সব কিছু নিয়েই চলে গেল নিজের ছেলের কাছে, আর আমাকে নিঃস্ব করে দিয়ে গেল। এবার আমি কি করব?